কলকাতায় এটা এখন সবাই জানে যে কলকাতায় আওয়ামী লীগের অনেক নেতা কর্মী এবং মন্ত্রী তারাও কলকাতায় আছেন, ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন, তার মধ্যে কলকাতাতেও আছেন তারা। তো তাদের একজনের সঙ্গে আমার কয়েকজনের সঙ্গেই আছে, তবে একজনের সঙ্গে মোটামুটি ভালোই পরিচয় আমার। তার কাছে জানতে চাইলাম বিশ্ব জুড়ে যে নতুন রাজনৈতিক সমীকরণ ঘটছে সেই প্রেক্ষিতে শেখ হাসিনা কি ভাবছেন, কি করতে চাইছেন সেই বিষয়টি। আরো স্পষ্ট করে বলতে গেলে 19 তারিখের ভাষণে কোন বিষয়গুলি থাকতে পারে সেইটা আমি তাকে যেহেতু খুব ভালোভাবেই জানি, ভারতে আসার পর থেকে আমি জানতাম যে তিনি তার নেত্রীর সঙ্গে অন্তত 2-3 বার তো বটেই টেলিফোনে কথা বলেছেন। ওই বাংলাদেশের যার কথা বলছি ভদ্রলোক আমার পরিচিত, এবং তিনি একসময় বাংলাদেশের মন্ত্রীও ছিলেন, এখনো তিনি সেখানকার সংসদ সদস্য। কিন্তু ইদানিং মাস দুয়েক তিনি জানালেন যে ইদানিং মাস দুয়েক শেখ হাসিনার সঙ্গে হাসিনা আপার সঙ্গে তার কোনো কথা হয়নি। ফোন করলেও নেত্রী ধরেননি বা মেসেজ করলেও তার জবাব দেননি। তবে গতকাল, এইটাই হচ্ছে আমার আজকের মূল বিষয়, গতকাল তিনি ফোন করতেই শেখ হাসিনা ফোন ধরেছেন, এবং ধরা শুধু নয় 40 মিনিট ধরে কথা বলেছেন তার সঙ্গে। 40 মিনিট ধরে কথা, তার মানে বক্তব্য বিষয় যে শুধু অনেক তা নয়, অনেক কথা থাকলে অনেক সময় মন ভালো না থাকলে সে কথা বার হয় না, সে কথা বলা হয় না। তাহলে তার শুধু অনেক কথা যে তার আছে তা নয়, তার মনটাও ভালো আছে, এবং মন ভালো আছে বললেই 40 মিনিট ধরে তিনি কথা বলেছেন, নইলে কথা বলতেন না। কি কথা হতে পারে? না, আমি এ প্রশ্ন করিনি, করাটা উচিত নয়। কারণ দলের সর্বোচ্চ নেত্রী ও তার ঘনিষ্ঠ সহকর্মীর মধ্যে আগামী দিনের ব্যাপার নিয়ে কাল কি কথা হয়েছে সেই বিষয়ে আলোচনা হয়ে থাকলে সেটা আমার কাছে বলাটা তার যেমন উচিত নয়, তেমনি আমারও সে কথাটা জানতে চাওয়াটাও উচিত নয়। আমি এই ধরনের সাংবাদিকতা করি না, বুঝি কার কোথায় কোন জায়গায় কি আটকাতে পারে, আমি সেটা ভেবেই কাজ করি। তো সেই জন্যে যদি সেটা প্রচার, তো তিনি কি বলবেন না বলবেন সেটা তো তিনি বলবেনই, আর তো মাঝখানে মাত্র 2-3 দিন তারপরেই বলবেন। তবু আমি শুধু তাকে প্রশ্ন করেছিলাম, হাসিনা বা আপার মুড এখন কেমন চলছে, আপনি কি কিছু বুঝতে পারলেন? তিনি কি বিষাদগ্রস্ত, নাকি হাসি খুশি না থাকলেও অন্তত স্বাভাবিক আছেন? অবশ্যই এই প্রশ্নটা কোনো দরকার ছিল না। 40 মিনিট ধরে কথা বলেছেন, এটাই প্রমাণ দেয় যে তিনি আদৌ বিষাদ মুডে নেই, বরং তিনি সম্পূর্ণ স্বাভাবিক আছেন, এবং হয়তো একটু খুশি থাকলেও থাকতে পারেন। এবং সেটা বিষাদ মুডে যে তিনি না থাকলে 40 মিনিট ধরে কথা বলতেন না। কিন্তু তিনি কি আনন্দে আছেন? এই প্রশ্ন অর্থহীন। তিনি পোল খাওয়া নেত্রী, অনেক ঝড়ঝাপটা খেয়েছেন জীবনে। ইউনূস সরকারের উপদেষ্টাদের মতো কিংবা ইউনূস সরকারের মতো হঠাৎ গজিয়ে ওঠা পলিটিশিয়ান নন। যে দুরন্ত মানসিক চাপে তিনি আছেন, তারপর হঠাৎ আলোর ঝলকানি দেখে বাচ্চাদের মতো খুশিতে মাতোয়ারা হবেন, এটা তার কাছে আশা করা যায় না। সুতরাং শেখ হাসিনার মুড এখন কেমন বুঝলেন? আমার এই প্রশ্নের জবাবে তিনি বললেন, মন খারাপের কোনো চিহ্ন পেলাম না তার কথায়, মানসিকভাবে ভেঙে পড়ার কোনো লক্ষণ নেই, বরং পেলাম প্রবল একটা আত্মবিশ্বাস। এটাই আসল কথা। আমার শেষ প্রশ্ন ছিল, 19 তারিখের ভাষণ কি তৈরি করে ফেলেছেন তিনি? জবাব দিলেন, তৈরি শেষের মুখে, এটা বুঝতে পারলাম। আমারও কিছু কিছু বক্তব্য বিষয় আমি তাকে জানিয়েছি, মানে আমাদের সেই নেতা তার নেত্রীকে জানিয়েছেন, এটাই ছিল তার জবাব। আর কোনো কথা হয়নি তার সঙ্গে। কিন্তু আমার মনে জিজ্ঞাসা এই যে 40 মিনিট ধরে নেত্রী কি বললেন, কি বলতে পারেন,
এটা আমার নিজের কাছে নিজের জিজ্ঞাসা। তিনি কি ডিফেন্সিভ খেলবেন না অফেন্সিভ খেলবেন আগামী দিনে? আত্মরক্ষায় নজর দেবেন নাকি আক্রমণে নজর দেবেন? আক্রমণে গেলে কোন বিষয়গুলো হবে তার আক্রমণের প্রধান অস্ত্র? আগামী দিনের পথ চলার কোনো রূপরেখা দেবেন কি? দিলে সেই রূপরেখা কেমন হতে পারে? তিনি কি তার ফিরে আসা কবে নাগাদ ফিরবেন সেই বিষয়ে তিনি কি কিছু বলবেন? এই প্রশ্নগুলো নিয়ে শেখ হাসিনার কথায় নয়, আমি আমার নিজের কাছেই করেছি এবং তার উত্তর পাওয়ার চেষ্টা করেছি। সেই উত্তরের আমার নিজের কাছে পাওয়া উত্তরগুলো আপনাদের বলবো। প্রথম বিষয়, নেত্রী কি বলতে পারেন 19 তারিখের ওই তিনি যে অনলাইনে, ফেসবুক অনলাইনে তিনি যে ভাষণ দেবেন তাতে কি বলতে পারেন? বলতে পারেন তার প্রিয় বাংলাদেশের কথা। সবার আগে আমার মনে হয় এটাই বলবেন। নিজের হাতে তিল তিল করে গড়ে তোলা দেশটির কথা, কিভাবে একটি দরিদ্র দেশকে উন্নতিশীল দেশে উত্তরণ ঘটিয়েছিলেন সেই কথা। এই উত্তরণ কিন্তু হাসিনার কোনো অফিস থেকে বেরোয়নি। এই উত্তরণের কথা দরিদ্র দেশ থেকে উন্নতিশীল দেশে উত্তরণের এই কথা স্বীকার করেছে বিশ্বের সমস্ত বিখ্যাত আর্থিক পরিমাপক সংস্থা। কিভাবে সামাজিক উন্নয়নের সাথে এবং সেই মাপকাঠিতে বাংলাদেশ অগ্রগণ্য দেশগুলিরও শীর্ষে পৌঁছেছিল সেই কথা তিনি বলবেন। আর আজ সেই বাংলাদেশকে ধ্বংসের স্তূপে পরিণত করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা কিছুদিন আগে বলেছেন গত 17 বছর তিনি এক নাগাড়ে হাসিনা সরকারের তুমুল সমালোচনা করেছেন। সেই সমালোচনা প্রকাশিত হয়েছে তখনকার সংবাদপত্রে। শেখ হাসিনার সরকার তো বাধা দেয়নি, তাহলে কেন বলা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার, তারা মানুষের মতামত প্রকাশ করতে দেয়নি? কেন বলা হচ্ছে? শেখ হাসিনার আজ এই ইউনূস সরকারের আমলে কেউ সমালোচনা করতে পারে না সরকারের। সংবাদপত্রগুলোর দিকে দেখুন, সব হয়ে গেছে সরকারের প্রোপাগান্ডা মেশিনে পরিণত হয়েছে। এই মত একাজে রুমিন ফারহানার তা নয়, এটা সাধারণ মানুষেরও অভিমত। অথচ এরাই বলেছিল এক সময় শেখ হাসিনার আমলে মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিল না। হাসিনা এই বিষয়টাকেও তুলে ধরতে পারেন তার আলোচনার মধ্যে। তিনি তার বক্তব্যে ডিফেন্স খেলবেন নাকি অফেন্সিভ খেলবেন? ডিফেন্সিভ খেলার প্রশ্নই ওঠে না, তিনি অফেন্সিভ খেলবেন। কিভাবে বাংলাদেশকে এই সরকার ধ্বংসের মুখে এনে দাঁড় করিয়েছেন সে কথা বলবেন। 19 জানুয়ারি শেখ হাসিনার ভাষণের শেষ হওয়ার পর কিংবা তার মধ্যবর্তী সময়ে দেখা যাবে বাংলাদেশের একটি বিস্ফোরণের পরিস্থিতি, বিস্ফোরণ শুরু হয়ে গেছে এবং তখন পালাতে হবে আমাদের মোহাম্মদ ইউনূসকে।